বেটা তুমি আমার সাথে একটু চলো, আমি তোমায় সব বলছি। তৌফিকের হাত ধরে বলল খালিদ। কিন্তু তৌফিক এত সহজে ভোলার ছেলে নয়। রাজনীতির মার পেঁচের খুব কাছাকাছি বড় হচ্ছে ও, তার খানিকটা প্রভাব তো থাকবেই। আমার আব্বার অবস্থা কি সেটা না জেনে আমি এই তাঁবু থেকে এক পাও নড়ব না খালিদ চাচা, আমায় মাফ করো। কিন্তু আব্বা আমায় এই শিক্ষাই দিয়েছে, জঙ্গের ময়দানে চোখ বুজে বিশ্বাস করতে নেই। দৃঢ় কণ্ঠে তৌফিকের এই কথাগুলো শুনে ঘোর বিপদের মধ্যেও মুচকি হাসল খালিদ। এই ছেলে যে দিব্যি তৈরি হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। আর কিছু না হোক এই রকম ঝড় ঝঞ্ঝার সময় কিছু না কিছু করে খেতে পারবে, একেবারে ভোখা পেটে মরবে না। তোমার থেকে তো লুকোনোর কিছু নেই বেটা, তুমি তো উমরের আগে আগে চলছ। জঙ্গ শেষ হয়ে গেছে ঠিকই, এই পর্যন্ত বলে একটা লম্বা শ্বাস নিল খালিদ। তৌফিকের দিকে না তাকিয়েই কথা বলতে শুরু করেছিল, কিন্তু বাকি কথাটা কিভাবে উচ্চারণ করবে? খালিদ অনেকবার ওদের সম্পর্কটা খোঁজার চেষ্টা করেছে। সন্তান স্নেহ তো আছেই, কিন্তু সত্যি সত্যি কোথাও যেন একটা দোস্তি হয়ে গেছে ওদের মধ্যে। সন্তানকে বুকে জড়িয়ে শোক সামলে নেওয়া যায়, কিন্তু দোস্তের বেলা, তাও আবার সেই দোস্ত যদি বয়সে 60 বছরের ছোট হয়। খালিদ জানে না এই সম্পর্ক কি করে সামলানো যায়। তার ছেলে মরেছে আজ 20 বছর হয়ে গেল, তবে থেকে এতটা মায়ার টান আর অনুভব করেনি। এরকম হাজারো কথা ভাবতে ভাবতে একবার তৌফিকের দিকে চোখ ফেরালো খালিদ, এবং ছোট ছেলেটার চোখ দেখে চমকে উঠল সে। এত স্থির চোখ যে কোনো বাচ্চার হতে পারে সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। তৌফিক কি কিছু আন্দাজ করেছে? অদ্ভুতভাবে ওর হাতটা শক্ত হয়ে আছে ছোড়ার হাতলের উপরে। খালিদ খানিকটা দিশেহারা হয়ে গেছিল। খানিকটা ছোড়ার কোপের মতোই পরের কথাটা এলো তৌফিকের তরফ থেকে। চাচা, আমার আব্বা আর বেঁচে নেই তাই না? খালিদ কি বলবে বুঝতে পারল না। তার দীর্ঘ জীবনে এই রকম পরিস্থিতি এর আগে কোনো দিন আসেনি। জঙ্গের ময়দানে তার কম অভিজ্ঞতা তো নেই, কিন্তু এই ঘটনাটাকে সে কি বলে ব্যাখ্যা করবে জানে না। বাবরচির কাজ রান্না করা, তেল ঝাল মশলার সন্তুলন বজায় রাখা। মানুষের অনুভূতির খেলায় তো তার হাত পাকানো নেই। বাচ্চাকে সে মিঠাই দিয়ে চুপ করাতে পারে, কিন্তু কিন্তু তার আব্বার ভরপাই করবে কি করে? কিছুক্ষণ মাথা নিচু করে জুতো দিয়ে মাটি এদিক ওদিক করল খালিদ। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল ওর। বলো চাচা, আমি জানি জঙ্গের ময়দানটা কিরকম, লেকিন তুমি এভাবে হেঁয়ালি করো না। হ্যাঁ বেটা, তোমার আব্বা আল্লাহর কাছে চলে গেছে, বেহেশতে তার খুব খাতির হবে। এরকম ফৌজি লাখে একটা হয় বেটা, এরকম এরকম ইনসান। বলতে বলতে কান্নায় গলা বুঝে এলো বৃদ্ধ রাধুনির। শওকতকে নিজের ছেলের মতো ভালোবেসে ফেলেছিল খালিদ। একটা বাবরচিকে এত উঁচু দরের একজন ফৌজি যে ঈমান দিয়ে কথা বলতো তা খালিদ ভোলেনি। শওকতের মতো লোক ইতিহাসে খুব একটা পাত্তা পায় না, হাজার হাজার লোকের মাঝে নিঃশব্দে হারিয়ে যায়। কিন্তু বইয়ের পাতার ইতিহাসের বাইরে আরও একটা ইতিহাস থাকে, যেখানে কান পাতলে আম জনতার মনির কথা শোনা যায়। এ হচ্ছে সেই ইতিহাস। কত যুগ আগে পালখেড়ের প্রান্তরে কোন ফৌজি তার ছেলেকে রেখে শাদাত বরণ করল, আর কোন বাবরচি তার জন্য কেঁদে আকুল হল, সে খবরে বাঁধানো বইয়ের ইতিহাস আমল দেয়নি। কিন্তু এই বহতা সময়ের দিকে একবার ভালো করে তাকালে সে সব খবর আপনার থেকেই ভেসে ওঠে। সেখানে নিজাম নন, নায়ক হচ্ছে এই খালিদ, শওকত কিংবা খুদে তৌফিক, জীবনের সঙ্গে যার এখনো অনেক বোঝাপড়া বাকি। কিন্তু প্রথম পাঞ্জা লড়াইটা আজ শুরু হয়ে গেল। তৌফিক কি জিততে পারবে এই অসম লড়াইতে? ভাগ্যের খাতায় কি লেখা হচ্ছে ওর জন্য?
একদিকে যখন এই দৃশ্য অভিনয় হয়ে চলেছে, অন্যদিকে তখন আইওয়াজ খান ফেরত এসেছেন শাহুর শিবির থেকে। নিজামের শিবিরে জোর শোরগোল পড়ে গেল। নিজামুল মুলক আসফ ঝা তখনও শোক সামলে উঠতে পারেননি। তার কানে বাজছে বশির মিয়ার সতর্কবার্তা। গোড়া থেকেই এই জঙ্গের বিপক্ষে ছিল বশির। নিজাম কি একটু তাড়াহুড়ো করে ফেললেন? হারের গ্লানি নাকি দোস্ত বশির মিয়ার অভাব, কোনটা এখন পীড়া দিচ্ছে তাকে? ঠিক কি কারণে এতটা নুব্জ হয়ে পড়েছেন মোঘল দরবার কাঁপানো আসফ ঝা, তার মনের খবর বোধ করি কারোরই জানা নেই। রাজা বাদশার মন বড় বিচিত্র জিনিস। কখন যে তার অন্দরে কোন খেলা চলছে কেউ তার খবর পায় না। যে শোকে আমূল বিদ্ধ হয়েছেন নিজাম, এক্ষুনি হয়তো তা ঝেড়ে ফেলে উঠতে হবে তাকে। ভবিষ্যতের কথা ভেবে কূটনীতির চাল চালতে হবে। তখ্তের জন্য ইতিহাস দুঃখ বিলাসের সময় রাখেনি। আইওয়াজ খান এসে নিজামের অনুমতি চাইলেন। হুকুম করুন জাহাপানা। ঘোড়া ছুটিয়ে এসে সিপাহী সালার স্পষ্টতই ক্লান্ত। তার মুখ চোখে একটা অসহনীয় জ্বালার ছাপ। জঙ্গে হেরে যাওয়া সেনাপতি জিন্দা লাশের শামিল। কন? বশির, আও দোস্ত। খুব পরেশানিতে পড়ে গেছি বশির। নিজাম যে খুব একটা সুস্থ নেই তা আলাদা করে বলে দিতে হয় না। আইওয়াজ খানিকক্ষণ চুপ করে থাকল। কি হলো বশির, জবাব দিচ্ছ না যে? তুম নারাজ হো? আরে জঙ্গে হার জিত তো রোজকার ব্যাপার। তুম একবার অন্দর তো আও। জনাব, সিপাহী সালার আইওয়াজ খান হাজির। দুশ্মনের খত নিয়ে এসেছি। কিছুক্ষণ সব চুপচাপ। তারপর তাঁবুর ভেতর থেকে সাড়া এলো। ও, पहले बोलना चाहिए था। अंदर आओ, बताओ কি খত লিখেছে ওরা। জাহাপানা, শাহু জঙ্গের শেষ মেনে নিয়েছে, লেকিন ও কিছু শর্ত দিয়েছে। কোন সা শর্ত? শাহুর এই যুদ্ধে একটাই লক্ষ্য ছিল, সাম্ভাজিকে তার সিংহাসনের চৌহদ্দি থেকে দূরে সরিয়ে ফেলা। সেই লক্ষ্য অনেক আগেই পূর্ণ হয়ে গেছে। শাহুকে ছত্রপতি হিসেবে মেনে নিতে মারাঠা রাজে আর কোনো বাধা নেই। তার সাথে দাক্ষিণাত্যের স্বদেশীমুখী অঞ্চলে রাজস্ব আদায়ের অধিকার চেয়েছে শাহু। এছাড়া আরো কিছু আর্থিক ক্ষতিপূরণ। অঙ্কের হিসেবে এটা খুব বড় নয়। নিজাম আইওয়াজ সহ অন্যান্য আমিরদের নিয়ে বৈঠকে বসলেন। নিজামাত অক্ষুণ্ণ রাখতে এই শর্ত মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই তার কাছে। শাহু কবের মধ্যে জবাব চায়? নিজাম প্রশ্ন করলেন। আইওয়াজ খানিকক্ষণ চিন্তা করে উত্তর দিল, জনাব, আজ শামের মধ্যেই বলেছিল। আমি বলেছি নিজামুল মুলক কাল তক জবাব জানিয়ে দেবে। নিজামুল মুলক কবে জবাব দেবে সেটা তুমি ঠিক করবে। মাফ করবেন জনাব, পরশো তক ওদের শিবিরে কোনো খবর যাবে না। শুনলো সব লোক, নিজামতটা বাচ্চার খেল নয়। জো হুজুর। সেদিনকার মতো বৈঠক শেষ হলো। নিজাম বখুবি জানেন শর্ত মেনে নেওয়া ছাড়া তার কাছে কোনো উপায় নেই, কিন্তু তাই বলে মারাঠাদের বেঁধে দেওয়া সময় তো তিনি চলবেন না। দক্ষিণে ক্ষমতা ধরে রাখতে গেলে নিজের জায়গাটা দাখিল করার দরকার আছে।